গুড মর্নিং অল ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো ত্বক কোথায় পাতলা কোথায় পুরু। সবাই মন দিয়ে ক্লাসটা দেখো। পরদিন দিদিমণি আসার আগেই ত্বক নিয়ে কথা শুরু হলো। কী নিয়ে কথা শুরু হলো? ত্বক নিয়ে কথা শুরু হলো। আমিনা নিজের হাতটা দেখছিল। কে দেখছিল নিজের হাতটা? আমিনা। একসময় বলল, চামড়া যেখানে পাতলা সেখানে শিরাগুলো দেখা যায়। কথাটা ঠিক? আমরা দেখব। চামড়া যেখানে মোটা সেখানে দেখা যায় না, তাই হাতের দিক চেটোর দিকে শিরা দেখা যায় না। সবাই নিজের নিজের হাতের দু পিঠ দেখে নিল। আমিনা ঠিকই বলেছে, কিন্তু চামড়া কোথাও পাতলা কোথাও পুরু কেন? তার আগে দেখব হাতের চেটো বলতে কোনটা বলা হচ্ছে আমাদেরকে। দেখো, এই উপরের দিকটা যেটা দিয়ে আমরা সব কাজ করি সেই দিকটাকে বলা হয় হাতের চেটো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে কোথাও চামড়া পুরু কোথাও পাতলা কেন। সুজয় এটা বলছে যে হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয়। মিনা বলল, চেটোর দিকটাই। আমরা সাধারণত যে দিকগুলো নিয়ে বেশি কাজ করি সেই দিকগুলো কিন্তু বেশি পুরু হয় বা মোটা হয়, ঠিক আছে? সেই দিককার চামড়াগুলো সাধারণত, ঠিক আছে? রফিক বলল, তাই কি হাতের চেটোর দিকে ত্বক মোটা হয়ে গিয়েছে? ইতু বলল, পায়ের তলার চামড়া আরও পুরু। গোড়ালির কাছটা সবচেয়ে পুরু। গোড়ালিতে কি বেশি ঘষাঘষি হয়? মিনা বলল, হাঁটার কথা ভেবে দেখো। গোড়ালির উপর শরীরের সব ভার পড়ে, সেখানেই বর্মটা মোটা না হলে চলে? বর্ম মানে কি বুঝতে পারছো তাহলে? চামড়া বা ত্বক। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম বর্ম সম্পর্কে, ঠিক আছে? এদিকে সুজন সুজন রফিকের হাতের চামড়াটা দু আঙ্গুল দিয়ে ধরলো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ওপরের দিকটা। বলল, এইভাবে ধরে দেখো কোথাও চামড়া কতটা পুরু বুঝতে পারবি। তাহলে বুঝতে পারলে যে আমরা যদি দুই আঙ্গুল দিয়ে চামড়াগুলোকে টানি তাহলে বুঝতে পারবো কোথায় পুরু বা মানে কোথায় পাতলা কোথায় পুরু। যেটা পাতলা সেটা সহজেই ধরতে পারবো, আর বা হ্যাঁ মোটামুটি ধরতে পারবো। আর যেটা পুরু সেটা কিন্তু সহজে ধরতে পারবো না, বেশি 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 কিন্তু ধরতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের একটা বক্স আছে, দেখতে পাচ্ছ শরীরের নানা অংশের ত্বক কত পুরু তা দেখো, তারপর লেখো। এটা তোমাদেরকে নিজেদের মধ্যে করতে হবে। যেমন ধরো আমি একটা একটা কাজ করে দেওয়া আছে, দেখো। শরীরের অংশ গাল, ত্বক পাতলা না পুরু? পাতলা। আমি আরেকটা বলে দিচ্ছি, হাতের চেটো, সেটা কিন্তু পুরু, ঠিক আছে? পায়েরটা হবে, বা ধরো কপাল লিখতে পারো, কপালও কিন্তু পাতলাই হয় মোটামুটি, হ্যাঁ, চামড়াগুলো ওখানকার। এইরকমভাবে তোমরা এই বক্সটা পূরণ করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আমরা আরেকটু আজকে পড়ে দিই। ত্বকের ওপর এবং নিচ। ত্বকের ওপর এবং নিচ। তো ওই ত্বক সম্পর্কে একটা কথা বলি। আমাদের যেমন শরীরে অনেক কিছু আছে, হ্যাঁ। যেমন ধরো তোমার লিভার আছে, কিডনি আছে, ফুসফুস আছে, লাংস, হ্যাঁ সেটা ফুসফুস মানে লাংস। তো এরকম অনেক কিছু আছে ভেতরে, তোমাদের অনেক কিছু আছে আমাদের শরীরে, ভেতরে বাইরে, হাত নাক কান সব কিছু। কিন্তু সব থেকে বড় অঙ্গ যেটা সেটা কিন্তু ত্বক। তোমরা এটা জিকে হিসাবে জেনে নাও যে ত্বক হলো আমাদের সব থেকে বড় অঙ্গ, ঠিক আছে? আর এটা শরীরের সব থেকে বড় অঙ্গ। যদি বলা হয় শরীরের ভেতরকার সব থেকে বড় অঙ্গ কি, তখন কিন্তু হবে লিভার বা যকৃৎ, ঠিক আছে? আচ্ছা, চলো তারপর আমরা আজকে পড়বো ত্বকের উপর এবং নিচ। দেখো, স্কুলের কাছে এসে হঠাৎ হোঁচট খেয়ে পড়লো সুজন। কে হোঁচট খেয়ে পড়লো? সুজন। হাঁটু আর কোনোইতে লাগলো। তাহলে কার হাঁটু এবং কোনোইতে লাগলো? সুজনের। সবাই মিলে তাকে ধরে সবাই মিলে ধরে তুলে নিয়ে গেল, ঠিক আছে? কনুইতে খানিকটা ছড়ে গেছে, তার মানে কনুইতে কিছু দেখতে পাচ্ছ, এখানে ছবিতে দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে, একটা কালো স্পট পড়ে গেছে কনুই আর হাঁটুতে। এক জায়গায় একটু রক্ত বেরিয়েছে, হাঁটুতেও একটু ছড়েছে, ঠিক আছে? একটা জায়গায় তাহলে একটু রক্ত বেরিয়েছে আর হাঁটুতে একটু ছড়ে গেছে। একটু জল জল কিছু বেরিয়েছে। খানিকক্ষণ বরফ দেওয়া হলো, তারপর হেড স্যার ওষুধ দিলেন, ঠিক আছে? কাকে দিলেন? সুজনকে। সুজনকে হেড স্যার ওষুধ দিলেন, ঠিক আছে? মিনা সব দেখছিল। সে ভাবলো, মিনা বলে একজন স্কুলের সহপাঠী, সে কিন্তু সব এই ব্যাপারগুলো লক্ষ্য করছিল। সে ভাবলো, ত্বকের কি দুটো স্তর আছে? একটা স্তরে জলের মতো কিছু থাকে আর একটা স্তরে রক্ত। দিদি ক্লাসে এলে সে জানতে চাইলো। তোমাদের যে কোনো প্রশ্ন স্যারেদের কাছে তোমরা জানতে চাইবে। স্যারেদেরকে কোনো ভয় নেই, ঠিক আছে? যে যত কিছু জানার আগ্রহ যত বেশি হবে, সে কিন্তু সে কিন্তু তত বেশি কিছু জিনিস লাইফে শিখতে পারবে জীবনে, ঠিক আছে? তাহলে তোমরা যে কোনো প্রশ্ন, মাথায় যদি কোনো প্রশ্ন আসে, বাবা মাকে, স্যারদেরকে, দাদা দিদিদেরকে অবশ্যই জিজ্ঞেস করবে।
ওই নিজের মধ্যে রেখে দেবে না, তাহলে কিন্তু শিখতে পারবে না, বা সংকোচ বোধ করবে না যে আমাকে বকবে না, এইসব কিছু না। আমরা যেটা জানতে চাইবো সেটা জানতে চাইবো, তাহলে আমরা শিখতে পারবো। ঠিক আছে, মনে থাকা যেন সবার। এরপর দেখো, দিদি বললেন ঠিকই দেখেছো। দিদি মানে এখানে দিদিমণি, ক্লাসের দিদিমণি, তিনি তিনি বললেন কাকে, মিনাকে, যে ঠিকই দেখেছো, ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। রফিক বলল, এই স্তরের উপরটা মরা, কেটে গেলেও কিছু হয় না, তাই না? হ্যাঁ, ভেতরের স্তরে আঘাত লাগলেই কিন্তু জ্বালা করবে। মিনা বলল, পুড়ে গেলে খুব জ্বালা করে। ঠিকই। তাহলে এই জিনিসটা একটু বলি, যে ভেতরের স্তরে আঘাত লাগলে কিন্তু জ্বালা করবে। আসলে দেখো, আমাদের ভেতরের স্তরটা যে আঘাত করার যেসব, তোমরা বড় হলে জানতে পারবে যে আমাদের ভেতরের স্তরগুলো, বিশেষ করে কোষ বলে একটা জিনিস হয়, সেই কোষগুলো, ঠিক আছে, ভেতরের কোষগুলো যেগুলো সজীব কোষ, সেই কোষগুলো কিন্তু আমাদের নার্ভের সঙ্গে, নার্ভ মানে আমাদের ব্রেনের সঙ্গে যুক্ত থাকে। তার জন্য যে কোনো কিছু, উষ্ণতা বেশি হলে বা উষ্ণতা কম হলে, যখন শীতকালে আমরা শীত অনুভব করি, এগুলো কিন্তু সব কিন্তু সেই স্তরগুলো অনুভব করে আমাদের ব্রেনে নিয়ে গিয়ে সেগুলোকে সিগন্যাল দেয়। ঠিক আছে, তো এগুলো আমরা উঁচু ক্লাসে জানবো, এখন এসব জানার দরকার নেই। এখন শুধু জানো যে ভেতরের স্তরে আঘাত লাগলে জ্বালা করবে কেন। তার কারণ সেখানে রক্ত এবং আমাদের অন্য জিনিস আছে, ঠিক আছে, সে কোষগুলো, সজীব কোষগুলো আছে, সেগুলো আঘাতটা সহ্য করতে পারে না, সেগুলো বাহ্যিক কোনো আঘাত সহ্য করতে পারে না, তার জন্য কিন্তু জ্বালা করবে। ঠিক আছে, আর পুড়ে গেলে তো বেশি জ্বালা করে, এটা তোমরা সবাই জানো। তখন কি করতে হবে, আজকে আমরা শিখবো সেটা। কি করতে হবে তখন? তখন ঠান্ডা জল দিতে হয়। ধরো কবজির কাছটা পুড়েছে, খানিকক্ষণ ঠান্ডা জলে হাত রেখেছো, হাত তুললে আবার জ্বালা শুরু হলো, তাহলে আবার হাতটা ঠান্ডা জলে ডোবাতে হবে। যখন হাত তুলে নিলে জ্বালা করবে না, তখন হাত তুলে নেবে, তাহলে চামড়ার ভেতরের স্তর ক্ষতি হবে না। তাহলে আমরা আজকে জানলাম, কোনো জায়গা যদি পুড়ে যায়, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু সেই জায়গাটা জলের মধ্যে ডুবিয়ে রাখবো, যতক্ষণ না সেই জায়গাটা ঠান্ডা অনুভব করছে, তাহলে ভেতরের স্তরগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। ফোসকা পড়ে যাবে যে, এবার ফোসকা কী জিনিস সেটা আমরা জানবো। চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে। যখন আমাদের কোথাও ছাকা লাগে বা আগুনের কোথাও তাপ লাগে, তখন কি চামড়ার উপরের স্তরটা কিন্তু গরমে মরে যায়, তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে। দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে। বোঝা গেল, আমাদের উপরে যে স্তরটা গরমে মারা যায় এবং ভেতরের স্তর থেকে জল এসে জায়গাটা ফুলে ওঠে, এইভাবে ফোসকা পড়ে। তাহলে ফোসকা পড়ে কীভাবে আমরা সেটা জানলাম। সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে নিচের স্তরটা গরম হতে পারে না, তখন ফোসকা নাও পড়তে পারে। ঠিক আছে, বোঝা গেল? মিনা বলে উঠল, কিন্তু ফোসকা পড়লেও বেশি ক্ষতি নেই, তাতে চামড়ার ভেতরের স্তরটা বেঁচে যায়। বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। তাহলে আমাদের বেশি পুড়ে গেলে কোথায় নিয়ে যাবো আমরা? সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাব। ঠিক আছে, এবার দেখো আরেকটা বক্স আছে, শরীরের অংশ চামড়ার আঘাতের কারণ। ধরো তুমি হাতের আঙ্গুল লিখলে, হাতের আঙ্গুল চামড়া আঘাতের কারণ, কোনো একটা কিছুতে পড়ে গেছো, তোমার লেগেছে, কোনো একটা ভারী বস্তু পড়েছে বা কোথাও লেগেছে, হ্যাঁ, আঘাত লেগেছে, তখন কি করেছো? প্রথমে ডেটল দিয়ে ধুয়েছো, তারপরে সেখানে ব্যান্ডেজ করেছো, হ্যাঁ, এরপরে ওই রকম হলে কি করবে? তাহলে এইরকম হলে কি করবে? এরপর ওই রকম হলে কি করবে? তাহলে ওই জিনিসই করবে, একই জিনিস করব, বা আরও কিছু উন্নত ট্রিটমেন্ট করতে পারি, ডাক্তার কাছে যেতে পারি। এইগুলো লিখে এই চারটে তোমরা করবে। ঠিক আছে, এরকম চারটে শরীরের অংশ লিখবে। ঠিক আছে, দিয়ে এই বক্সটাও তোমাদের হোমওয়ার্ক, তাহলে তোমাদের দুটো বক্স হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, মন দিয়ে ক্লাসটা দেখবে, আর তার সঙ্গে তারপরে এগুলো পড়ার পরে, দেখার পরে এগুলো করবে। তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো। সবাই মন দিয়ে দেখো, ভিডিওটা দেখো, দেখ এটা পড়ো, একবার বই থেকে পড়ে নিতে পারো, পড়ো, তারপরে তোমরা এই বক্সগুলো করবে। ঠিক আছে, ওকে, সবাই ভালোভাবে থাকো। ঠিক আছে।